সারা দেশে গ্যাস সংকট আরো তীব্র হয়েছে। ফিলিং স্টেশন থেকে বাসাবাড়ির রান্নাঘরে চরম ভোগান্তি পোহাচ্ছেন গ্রাহকরা। এদিকের ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীতে গ্যাস সরবরাহ মোটামুটি স্বাভাবিক থাকলেও সংকট পুরোপুরি কাটেনি। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারছে না কর্তৃপক্ষ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। গ্যাস সংকটে মানিকগঞ্জের বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। জেলার 14টির মধ্যে মাত্র 2টি স্টেশনে সীমিত গ্যাস সরবরাহ থাকায় যানবাহন চালকদের লাইন দীর্ঘ হয়েছে। আরো প্রেসারও কম, একেবারেই কম। এটাতে আসলে গাড়ি ড্রাইভ করা খুব কঠিন। পরিকল্পিতভাবে যদি গ্যাস আমরা নিতে পারি তখন আমরা সারাদিন চালাতে পারি, আর এখন যে গ্যাসটা আমরা নেই এখন আমরা সারাদিন চালাতে পারি না। ঢাকার ধামরাইয়েও বাসাবাড়ি থেকে ফিলিং স্টেশন, কোথাও চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। লাইনে গ্যাসের চাপ না থাকায় উপজেলার 7টি ফিলিং স্টেশনের মধ্যে 5টি বন্ধ থাকছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, লাইনে চাপ না থাকায় গাড়িতে গ্যাস সরবরাহ করতে সময় লাগছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সরবরাহ বেড়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ শুরু হয়েছে। গ্যাস সরবরাহ শুরু করার পরপরই পর্যায়ক্রমে সারা বাংলাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়াতে গ্যাসের সরবরাহ বৃদ্ধি পাচ্ছে। তবে এখন পর্যন্ত সকল গ্রাহকদেরকে আমরা নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে পারিনি, তো পর্যায়ক্রমে এটা সমাধান হবে। ফেনীতেও শনিবার সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ মোটামুটি স্বাভাবিক থাকলেও সংকট পুরোপুরি কাটেনি। গ্যাস পাইতেছে ইনশাল্লাহ আজকে 2 দিন কোনোরকম আমারই নয়, তবে 170 টাকার গ্যাস দিচ্ছে, এরকম হলে মোটামুটি চলবো। এভাবে চলুক, আলহামদুলিল্লাহ আমরাও চলতে পারি। আমরা শনিবার সন্ধ্যা 6:30 আমাদের পাম্পে গ্যাস পর্যাপ্ত পরিমাণে আসছে, আর আমরা ওই শনিবার থেকে কন্টিনিউ গ্যাস দিতেছি। জেলার 12টি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ করা হলেও চাপ রয়েছে স্বাভাবিকের চেয়ে কম। তাই গ্যাস নিতে এখনও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। নূর তাজবিন মীর, 71। ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সরবরাহ বেড়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জালাল উদ্দিন রুমি। রুমি, এখনো পর্যন্ত সকল গ্রাহকরা নিরবিচ্ছিন্ন গ্যাস পাচ্ছে কিনা, সংকট কাটাতে কতদিন সময় লাগতে পারে, এছাড়া কর্তৃপক্ষ কি বলছে, সব মিলিয়ে জানবো। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার 42 এলাকার একটি সিএনজি স্টেশনে। আপনি জানেন যে এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ শুরুর পর থেকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া গ্যাসের সরবরাহ অনেকটা বেড়েছে, কিন্তু গ্যাস সরবরাহ সেই সাথে গ্যাস সরবরাহ পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। তবে এখনো কিন্তু সব শ্রেণীর গ্রাহকরা নিরবচ্ছিন্নভাবে গ্যাস পাচ্ছেন না। আমি আপনাকে এই সিএনজি স্টেশন, ফিলিং স্টেশনের চিত্রটি একটু দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যেখানে বেশ কয়েকজন সিএনজি চালক কিন্তু এখানে গ্যাসের জন্য অপেক্ষা করছেন। এখানে জেলায় 5টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে, তার মধ্যে 4টিতে গ্যাস এখন পর্যন্ত গ্যাস সরবরাহ শুরু হলো। একটি স্টেশন এখনো বাকি রয়েছে। এখানকার যারা কর্মকর্তা কর্মচারী সহ এখানে যারা চালকরা রয়েছেন, তারা বলছেন যে তাদের কিন্তু গত 1 সপ্তাহ যাবত তারা দুর্বিষহ জীবনযাপন করছেন। পরিবার পরিজন নিয়ে তারা দ্রুত এই অবস্থা থেকে পরিত্রাণ চেয়েছেন। আমি এই বিষয়ে কথা বলেছিলাম বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপমহাব্যবস্থাপকের সাথে। তিনি আমাকে বলেছেন যে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এবং তারা আশা করছেন আগামী 2-1 দিনের মধ্যেই পরিস্থিতির আরো কিছুটা উন্নতি হবে। তাছাড়া সিএনজি স্টেশন চৈতি, আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে এই ছিল গ্যাস সরবরাহ। রুমি, শুনছিলাম আপনার কাছ থেকে, আমাদের সাথে দর্শক ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়ে গ্যাস সরবরাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী জালাল উদ্দিন রুমি। গ্যাস সংকটের প্রভাব পড়েছে নারায়ণগঞ্জের চিনির বাজারে। এছাড়া শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় বাড়তি খরচ এবং বাজারে অস্থিরতার কারণে চিনির দাম এখন ঊর্ধ্বমুখী। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও ক্রেতারা। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। দেশে বেসরকারি খাতের 5 শিল্প গ্রুপ সিটি, মেঘনা, এস আলম, আব্দুল মোনেম লিমিটেড ও দেশবন্ধু সুগার মিল অপরিশোধিত চিনি আমদানি করে, পরে নিজেদের কারখানায় পরিশোধন করে এসব চিনি বাজারজাত করে প্রতিষ্ঠানগুলো। কিন্তু দেশ জুড়ে গ্যাস সংকটে গত 3 দিন ধরে বন্ধ রয়েছে চিনি উৎপাদনকারী কারখানাগুলো, যে কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন।
কারখানা কর্তৃপক্ষ বলছে আগামী কয়েকদিনে কোম্পানিগুলোর কাছে থাকা চিনির মজুদ শেষ হয়ে গেলে দেশ জুড়ে সরবরাহ চেইনে বড় ধাক্কার শঙ্কা রয়েছে। এরই মধ্যে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের বিভিন্ন মোকাম ঘুরে দেখা গেছে খুচরা পর্যায়ে চিনির দাম মন প্রতি বেড়েছে ৭০ থেকে ৭৫ টাকা। বাজারে প্রতিমন লাল চিনি বিক্রি হচ্ছে ৩,৬৫০ থেকে ৩,৬৫৫ টাকায়। গ্যাস সংকটের কারণে চিনির এটা অনেক সংকট হয়ে গেছে। এখন আমরা অ্যাভেলেবেল চিনি পাচ্ছি না। চাহিদার তুলনায় 10 ভাগের 1 ভাগও আমরা পাচ্ছি না, যার জন্য আমরা কাস্টমারকে সঠিকভাবে সেবা দিতে পারছি না। সন্ধ্যার পরে আবার আমরা খবর পাইছি যে ফ্রেশ মিল আবার তাদের গ্যাসের সংযোগ পাইছে, তারা আবার পুনরায় প্রোডাকশনে গেছে। এ বিষয়ে নিতাইগঞ্জ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বলেন, গ্যাস সংকটের কারণে উৎপাদন ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পণ্যের সরবরাহ খরচ বাড়ছে। এর প্রভাব চিনির বাজারেও পড়ছে। প্রত্যেকটা মানুষের যদি রেশন কার্ড থাকতো তাইলে এটা কন্ট্রোল করা যেত। এখন উচিত হলো সাপ্লাই চেনটাকে ঠিক রাখা, উৎপাদন যেন ব্যাহত না হয়, এর জন্য সরকারের উচিত এগুলির মধ্যে খাদ্য এটাকে একটু গুরুত্ব সহকারে নেওয়া উচিত। দেশের চাহিদা মেটাতে প্রতি বছর প্রায় ২২ লাখ টন চিনি প্রয়োজন, আর এই চাহিদার ৯৮%-রও বেশি চিনি আমদানি করতে হয়। মনিরা কাজুরি, ৭১। দেশজুড়ে প্রচণ্ড গরমের মধ্যে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। শহরের তুলনায় গ্রামের পরিস্থিতি আরও ভয়াবহ। কিছু এলাকায় ৬০ থেকে ৭০% সময় বিদ্যুৎ থাকছে না, কোথাও টানা ১০ ঘন্টার বেশি লোডশেডিংয়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি কারণে বিদ্যুৎ উৎপাদন অনেক কমে গেছে। বিশেষ করে গ্যাস সংকট এবং কয়লার কারণে বিদ্যুৎ উৎপাদনে মারাত্মক বিঘ্ন ঘটছে। এদিকে পিডিবির আওতাধীনে এলাকার গ্রাহকদের অভিযোগ, বিল নিয়মিত পরিশোধ করেও মিলছে না বিদ্যুৎ। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, জাতীয় গ্রিডে উৎপাদন ও সরবরাহ সংকটের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরবরাহ বাড়লে লোডশেডিংও কমে আসবে। নেত্রকোনা কমেনি বিদ্যুতের ভোগান্তি, পিডিবির আওতাধীন এলাকাতেও দফায় দফায় লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, দিনে কতবার লোডশেডিং হচ্ছে, এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ কি বলছে? নেত্রকোনায় লোডশেডিংয়ের তীব্রতা বেড়েই চলছে। তো আমরা দেখেছি যে নেত্রকোনায় গ্রামাঞ্চলের লোডশেডিংয়ের তীব্রতা অনেক বেশি। তবে নেত্রকোনা শহরে যে পিডিবির আওতায় যে ২২,০০০ গ্রাহক আছে, এখানেও লোডশেডিংয়ের তীব্রতা রয়েছে। গত কয়েকদিন শুক্র এবং শনিবার মূলত সরকারি অফিসগুলো বন্ধ থাকায় এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় লোডশেডিংয়ের পরিমাণটা কমেছিল। তবে আজকে কিছুটা বেড়েছে। আমরা পিডিবির কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, আমাদের যেটি জানিয়েছে যে মূলত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংকটের কারণেই মূলত এটার প্রভাব পড়ছে। এতে সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে। আমরা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কথা বলেছিলাম, যারা মূলত বিদ্যুৎ নির্ভর ব্যবসা পরিচালনা করে, কম্পিউটারের দোকান, ফ্রিজ, টিভি, ফ্রিজ বিক্রেতা, তারা যেটি বলছে যে আসলে বিদ্যুৎ সংকটের কারণে তাদের উপরে প্রভাব পড়ছে এবং এটির প্রভাব সবচেয়ে গ্রামে বেশি পড়ছে। গ্রামে ১০ থেকে ১২ ঘন্টার বেশি বিদ্যুৎ থাকছে না। শহরেও দেখা যাচ্ছে ৩-৪ ঘন্টা বিদ্যুৎ থাকছে না। তেমে তেমে বিভিন্ন সময় বিদ্যুৎ সংকট দেখা দিচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় সংকট দেখা দিচ্ছে। আমরা পিডিবি থেকে যেটি জেনেছি, নেত্রকোনা জেলায় মূলত ২২,০০০ গ্রাহকের জন্য ২২ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন, সেখানে ১৩ থেকে ১৬ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাচ্ছে। আমরা পিডিবির সাথে একটি যেটি কথা বলেছিলাম, কবে নাগাদ সংকট সমাধান হতে পারে, তারা আমাদের যেটি জানিয়েছে যে জাতীয়ভাবে সমস্যার সমাধান না হলে আসলে এই নেত্রকোনা থেকে সমস্যার সমাধান করা সম্ভব নয়। তবে তারা পর্যাপ্ত যতটুকু বিদ্যুৎ পাচ্ছে ততটুকু পর্যাপ্তভাবে দেওয়ার চেষ্টা করছে। কোথাও কোথাও লোডশেডিং দিয়ে অন্য দিক দিয়ে সাপ্লাই দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ। সাগর, ধন্যবাদ আপনাকে। এদিকে লাগামহীন লোডশেডিং আর প্রচণ্ড গরমে পাবনায় চরম সংকটে পড়েছেন প্রান্তিক পোলট্রি খামারিরা। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগি, আশঙ্কাজনকভাবে কমেছে ডিম উৎপাদন। লোকসান সামলাতে না পেরে অনেক খামার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন খামারিরা। মুস্তাফিজুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। স্বল্প বিনিয়োগে বেশি লাভ আর সহজ বিপণন ব্যবস্থার কারণে ২০০০ সালের পর পাবনায় দ্রুত সম্প্রসার ঘটে পোল্ট্রি শিল্পের।
সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় জেলায় গড়ে উঠেছে কয়েক হাজার ক্ষুদ্র ও মাঝারি খামার। স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশে ডিম সরবরাহ করে দেশের অন্যতম প্রধান ডিম উৎপাদনকারী জেলা হয়ে ওঠে পাবনা। কিন্তু বড় পুঁজির সিন্ডিকেটের কারসাজিতে গত কয়েক বছর ধরে মুরগির বাচ্চা, ফিড ও ঔষধের দাম বেড়েছে কয়েক গুণ। সে তুলনায় বাড়েনি ডিম ও মুরগির দাম। আর এই অসম প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে ব্যবসা গুটিয়েছেন অনেকেই। এসবের পরেও ঋণ নিয়ে যারা টিকে আছেন তাদের জন্য নতুন সংকট তৈরি হয়ে দাঁড়িয়েছে ভয়াবহ লোডশেডিং। হাইব্রিড মুরগি ফ্যান ছাড়া টিকিয়ে রাখা কঠিন, তাই হিট স্ট্রোকে প্রতিদিনই মারা যাচ্ছে মুরগি। কারেন্ট না থাকার অনেকগুলো মুরগি ক্ষতি হচ্ছে, মুরগি হাঁপাচ্ছে। বিদ্যুৎ ছাড়াই ব্রয়লার মুরগি কোনোভাবেই পালন করা সম্ভব হয় না। দিনের মধ্যে 5 থেকে 7 ঘন্টা কারেন্ট থাকতেছে না। তাপমাত্রা বেশি হওয়ার কারণে ডিম আগে উঠেছে 12 কেজ করে, এখন 1 কেজ ডিম কমে গেছে। খামারিরা বলছেন জেলায় বর্তমানে দিনরাত মিলিয়ে 6 থেকে 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। প্রয়োজনীয় আলো বাতাস না পাওয়ায় কমেছে ডিম উৎপাদন। কারেন্ট না হলে তো, ফ্যান না হলে তো মুরগি চলানো যায় না। কারেন্টও ঠিক থাকে না, খাবারও খায় না, মুরগিও মারা যাচ্ছে। আমাদের এখন ব্যবসা লসের দিক। আমার এমন লস গেছে এবারটা। আবার যাই 5 দিন তুলেছি, 3 দিন এক ধারছে গরম। বিশ্বাস না করেন, ঘরের মতন যাই দেখে আসেন আমার মুরগির কি অবস্থা হয়। এই অবস্থায় তাপদাহ ও লোডশেডিং এ হিট স্ট্রোকে প্রতিদিনই স্যালাইন ও বিটেইন জাতীয় ঔষধ ব্যবহারের পরামর্শ দিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা। কৃষিতে যেমন ভর্তুকি, আমাদের খামারিদের কিন্তু এই ভর্তুকির ব্যবস্থা আমাদের সরকার পদক্ষেপ নিয়েছেন। এদিক দিয়ে আমাদের খামারের প্লাস পয়েন্ট। আর জাতীয়ভাবে যে বিদ্যুতের আমাদের ঘাটতি আছে, আমরা সরকারের কাছে নিবেদন করছি যে বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ যেন স্বাভাবিক থাকে। জেলায় নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে লেয়ার, ব্রয়লার ও সোনালী জাতের মুরগির খামার রয়েছে 3043টি। শাকিলা শম্পা, ৭১। 3 ঘন্টার টানা বৃষ্টিতে আবারও ডুবেছে চট্টগ্রাম মহানগরের নিচু এলাকা। কাতারগঞ্জ, ব্যাপারীপাড়া, মুহুরীপাড়া সহ বিভিন্ন এলাকায় নিচতলার বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকেছে পানি। এতে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। বৃষ্টি জলাবদ্ধতার কারণে সকাল থেকে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তি হয় শিক্ষার্থী ও চাকরিজীবীদের। প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাবুন পান। সমুদ্রে লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে সোমবার ভোর থেকে 3 ঘন্টার টানা বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। এতে নগরীর কাতালগঞ্জ, ব্যাপারীপাড়া, মুহুরীপাড়া সহ বিভিন্ন এলাকায় পানি জমেছে। টানা বৃষ্টিতে অনেক বাড়ির নিচতলা ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। এতে দুর্ভোগে পড়েন এলাকাবাসী। হালকা বৃষ্টি হলে পুরো ডুবে যায় চট্টগ্রাম কাতালগঞ্জে। আমরা ব্যবসা করতে পারতেছি না, অনেক ক্ষয়ক্ষতির মধ্যে আছি। প্রতি সপ্তাহে 1-2 বার হয় এইভাবে, প্রতি সপ্তাহে মানুষের ভোগান্তি করতে হয়। বিল্ডিংরা সবাই উঁচু করে ঘর বানতেছে, এখানে বৃষ্টি পড়তেছে, পানি উঠে গেছে। বৃষ্টি জলাবদ্ধতার কারণে এসব এলাকার বাসিন্দাদের সকালে গন্তব্য ও কর্মস্থলে পৌঁছাতে পোহাতে হয় ভোগান্তি। পানিগুলা নালার কারণে একমাত্র সমস্যা হইতেছে। এই নালা ধরে ভাই পরিষ্কার হইতো, এলাকার কোথায় পানি উঠতো না। সকাল থেকে পানি, বাসা বাড়ির গ্যাস নাই, এরপর পানির দুর্ভোগ। যারা নিচু এলাকায় আছে, বাসা বাড়িতে আছে, তারা রান্নাবান্না করতে পারতেছে না। তবে দুপুর 12টার পর বৃষ্টি কমলে নিচু এলাকা থেকে দ্রুত পানি নামতে শুরু করে। নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে সিটি কর্পোরেশন কাজ করলেও ময়লা আবর্জনায় নালাগুলো আবার ভরাট হয়ে গেছে। এজন্যই কোথাও কোথাও পানি জমেছে বলে স্বীকার করেন সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। রাস্তাগুলো আস্তে আস্তে হয়তো উঁচু করবে, এগুলো বিল্ডিং এর সাথে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। অ্যাট প্রেজেন্ট যেটা এই এলাকা দুইটা, 1 নম্বর রোড আর 2 নম্বর রোড, সাথে 4 নম্বর রোডে উর্দু গলি যেটা, ওদিকে পানির ফ্লোটা কন্টিনিউ করার জন্য আমরা কন্টিনিউয়াস এরকম বৃষ্টি হওয়া মাত্র আমরা লোক ইউজ করি, সো দ্যাট ফ্লোটা কন্টিনিউ হয়। এটা আমরা চলমান রাখছি। চট্টগ্রামে সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 189 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। মৌসুমী নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। দেশের 4 সমুদ্র বন্দরে বহাল রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। পটুয়াখালীর কুয়াকাটায় স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা বেড়েছে 3 থেকে 5 ফুট। প্রচণ্ড ঢেউয়ে কুয়াকাটা 0 পয়েন্ট, টুরিস্ট পুলিশ বক্স এবং সৈকতের বিভিন্ন স্পটে ভাঙন দেখা দিয়েছে। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন।
গত 3 দিনে ঢেউয়ের তোড়ে কুয়াকাটার অন্তত 10 ফুট সৈকত ভেঙে গেছে। ঝুঁকিতে পড়েছে পশ্চিমের ব্লক পয়েন্ট। স্থানীয় লোকজন ও পর্যটকরা বলছেন, যেভাবে ভাঙন শুরু হয়েছে এতে দ্রুত ব্যবস্থা না নিলে বিস্তীর্ণ সৈকত ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা শিগগিরই বিলীন হবে। বাদ দেওয়া হয় না ভালোভাবে, এখানে মনে করেন ঢেউয়ে ভেঙে যাইতেছে চারকোনায়। এই জিরো বাইক গুলো আলটিমেটলি ধসে পড়ছে, এই জন্য কিনারায় থাকা সবকিছুই আসলে একটা হুমকির মধ্যে আছে। বৃষ্টি ও সাগর উত্তাল থাকায় কলাপাড়ার মৎস্য বন্দর, অলিপুর ও মহিপুরের ঘাট সহ বিভিন্ন মোহনায় আশ্রয় নিয়েছে সব মাছ ধরার ট্রলার। জেলে ও ব্যবসায়ীরা জানান, এবার প্রাকৃতিক দুর্যোগ ও অবৈধ ট্রলিং বোটের কারণে মাছ শিকার করা যাচ্ছে না। পরিমাণে আমরা সাগরে জাল বাইতে পারি না, ঠিক আছে, জালের উপর থেকে বোট চালাই গেলেও জাল কাটে ফেলায়। এই অবৈধ ট্রলিংগুলো প্রচলিত হওয়ার পরে আমরা সাধারণত জেলেরা, ক্ষুদ্র জেলা নিঃস্ব হয়ে যাচ্ছি। তাহলে জেলেরা বলাবে আমাদের যত ঋণগ্রস্ত করে কাজবাজ করছি, আমাদের পথের ভিখারি হইতে হবে লাস্টে। এদিকে কলাপাড়ার ভেঙে যাওয়া সদরপুর স্লুইস, জামালপুর বেড়িবাঁধ, পশ্চিম লোদা গ্রামের রিং বেড়িবাঁধ মেরামত না করায় আতঙ্কে রয়েছেন 10টি গ্রামের মানুষ। কলাপাড়ার খেপুপাড়া আবহাওয়া কর্মকর্তা জানান, সুস্পষ্ট লঘুচাপটি মৌসুমী নিম্নচাপে পরিণত হওয়ায় পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পটুয়াখালী রাঙ্গাবালিতে কখনো মুষলধারে বৃষ্টি, কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। শাকিলা শম্পা, ৭১। উপকূলের আবহাওয়ার খবর জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, আবহাওয়ার পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়া আবহাওয়া অধিদপ্তর সবশেষ কি তথ্য জানিয়েছে? ধন্যবাদ চৈতি। আপনাকে জানিয়ে রাখি যে পায়রা সমুদ্র বন্দরে যে 3 নম্বর সতর্কতা সংকেত ছিল সেটি কিন্তু বহাল রয়েছে। পাশাপাশি যে বৃষ্টিপাত, একই সাথে যে দমকা বাতাস, সেটি কিন্তু ক্রমশই বাড়ছে এবং আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে, আগামী 2 থেকে 3 দিন এই ধরনের ভারী বর্ষণ এবং দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত 2-3 দিনে যে সাগর উত্তাল রয়েছে, এই কারণে কিন্তু কুয়াকাটা সৈকতের যে বিভিন্ন স্পট সেটি কিন্তু ভাঙন শুরু হয়েছে। সৈকতের 0 পয়েন্ট থেকে পূর্ব এবং পশ্চিমের যে মূল সৈকত সেটি কিন্তু একাধিক স্পটে ভাঙন ধরেছে এবং কুয়াকাটার যে 0 পয়েন্ট, যেখানে দাঁড়িয়ে মূলত পর্যটকরা সূর্যোদয় এবং সূর্যাস্তের যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে, সেই স্থানটি কিন্তু ভয়াবহ ভাঙন ধরেছে। ইতিমধ্যে যে কুয়াকাটার যে টুরিস্ট পুলিশের যে বক্সি, সেটি কিন্তু ভাঙনের মুখে পড়েছে। পাশাপাশি যে পশ্চিম দিকের যে ব্লক পয়েন্ট, সেটিও কিন্তু ভাঙনের মুখে পড়েছে। পাশাপাশি কুয়াকাটার যে ঝাউ বাগান, সেটি কিন্তু একাধিক স্থাপনা এবং গাছপালা কিন্তু ভেঙে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে এবং আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে। এই যে সমুদ্রের হঠাৎ করে তীব্রতার কারণে কিন্তু কুয়াকাটা ভাঙনের পাশাপাশি যে মৎস্য সেক্টরে যে একটা চরম যে জেলেরা ঝুঁকিতে পড়েছে, জেলেদের জীবন এবং জীবিকা নিয়ে, সেটি কিন্তু যে জেলেরা চরম ঝুঁকিতে রয়েছে। ইতিমধ্যে কিন্তু শত শত মাছ ধরা ট্রলার কলাপাড়া, আলিপুর, মহিপুরে অবস্থান নিয়েছে। তারা যে বিষয়টি বলেছেন, এবছর এমনিতেই প্রাকৃতিক দুর্যোগের কারণে মাছের যে আধিক্য সেটি কিন্তু কম এবং পাশাপাশি তারা আরেকটি বিষয় বলছেন যে অতিরিক্ত ট্রলিং বোট চলাচলের কারণে তারা কিন্তু সমুদ্রে মাছ পাচ্ছেন না এবং এই দুয়ের দুর্যোগে তারা কিন্তু মৎস্য সেক্টরটা কিন্তু চরম অবস্থানে পড়েছে। আজকে সকালের জোয়ারে কলাপাড়ার কিন্তু যে প্রধান 4টি নদী, সেই 4টি নদীতে কিন্তু পানির উচ্চতা বেড়েছে। পাশাপাশি যেসব এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো ছিল, সেখানকার মানুষ কিন্তু চরম একটা আতঙ্কে রয়েছে। কারণ আবহাওয়া দপ্তরের যে বুলেটিন, সর্বশেষ বুলেটিন, সেটা কিন্তু বলা হচ্ছে যে পানির বাড়তে পারে। আপনি জানেন যে এই মুহূর্তে কিন্তু জো চলছে, জোর কারণে কিন্তু প্রতিদিন জোয়ার ভাটায় কিন্তু পানির উচ্চতা বাড়ে। এই কারণে কিন্তু এখানকার যে উপকূলের মানুষ, তারা কিন্তু চরম আতঙ্ক রয়েছে। পাশাপাশি যেসব বেড়িবাঁধগুলো ভাঙনের মুখ রয়েছে, সেগুলো যদি সংস্কার করা না হয়, তাহলে কিন্তু এখানকার যে মানুষ চরম আতঙ্কের মধ্যে পড়ছে। যদিও জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন আমাদের যে বিষয়টি জানিয়েছেন, তারা বলেছেন যে এখানকার যে ভাঙা বেড়িবাঁধগুলো মেরামতের জন্য ইতিমধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে। যদি বরাদ্দ আসে, তারা সঠিক সময় এখানে মেরামতের কাজ শুরু করবে। এই ছিল কলাপাড়া থেকে সবশেষ। চৈতি। রাজু, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে উপকূলের আবহাওয়ার খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মিলন কর্মকার রাজু।
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় 10 জেলে সহ ট্রলার ডুবে গেছে। সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। ট্রলারটির মালিক উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের সোহেল মির জানান, 3 দিন আগে ট্রলারটি নিয়ে কোরালিয়া এলাকা থেকে 10 জেলে সাগরে মাছ ধরতে যায়। সোমবার আবহাওয়া খারাপ হওয়ার ঘাটের দিকে ফেরার পথে সাগরের ঢেউয়ের তোড়ে ট্রলারের তলা ফেটে ডুবে যায়। এ সময় কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরা ট্রলারের জেলেরা 7 জনকে জীবিত উদ্ধার করেন। তবে 3 জেলের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে অন্য জেলেরা ট্রলার নিয়ে সাগরে খোঁজ চালাচ্ছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়েতে আন্ডারপাস নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এতে সড়কের উভয় দিকে প্রায় 2 ঘন্টা যানজটের সৃষ্টি হয়। সোমবার বেলা 11টায় কালাদি এলাকায় সড়কে কর্মসূচি শুরু হয়। পরে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা আন্ডারপাস করে দেওয়ার আশ্বাস দিলে দুপুর 1টার দিকে লোকজন সরে যায়। কর্মকর্তারা জানান, আগামী বুধবার পর্যন্ত বন্ধ থাকবে সড়ক সংস্কারের সমস্ত কাজ। এলাকাবাসী জানান, এশিয়ান হাইওয়ে সড়ক 6 লেন করার কাজ চলছে। সড়কের কালাদি এলাকার উভয় পাশে কয়েকটি গ্রামে পড়েছে। এসব এলাকার মানুষকে নানা কাজে যাতায়াত করতে হয়। আন্ডারপাস বা ওভারব্রিজ না থাকা অনেকটা ঝুঁকি নিয়েই তারা সড়কটি পারাপার হন। আমরা আরো কয়েকবার আমরা মানববন্ধন করছি বা কয়েকবার আমরা ওনার কাছে আমরা জানাইছি, আবেদন জানাইছি, কিন্তু ওনারা আমগো আবেদন মঞ্জুর করে নাই। এখন আবার আমরা এখানে এসে দাঁড়াইছি। এই পর্যন্ত 5 বার মানববন্ধন করা হয়েছে, তারা বলছে করে দিবে। সব জায়গায় আন্ডারপাস হয়েছে, আমগো এখানে কেন হয় না? এই রোড রাস্তার ইঞ্জিনিয়ার কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, তারা আমাদেরকে কয়েকবার আশ্বাস দিছে। আশ্বাস দিয়েও আমাদেরকে কোনো কিছু না করে হারা রাতারাতি রাস্তা করে যাইতেছে গা। সিলেট নগরীর রায়নগরে আলোচিত ট্রিপল মার্ডারের পেছনে তৃতীয় কোনো পক্ষ জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করছে নিহতের পরিবার। সোমবার সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান নিহত দম্পতির ছেলেমেয়ে। তারা সাংবাদিকদের বলেন, এই নৃশংস হত্যাকাণ্ড কোনো একজন ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়। এর পেছনে শক্তিশালী ও প্রভাবশালী কোনো তৃতীয় পক্ষ জড়িত রয়েছে বলে তারা মনে করেন। ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের জন্য তারা সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। গত 12ই আগস্ট রায়নগর এলাকায় আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং তাদের গৃহকর্মী তাহমিনার গলা কাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত আব্দুস সাত্তার ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা। এটা মার্ডার প্রফেশনাল কেউ কিছু করছে। দেন ওয়েন সামথিং ইজ প্রফেশনাল, দেন সামওয়ান ইজ বিহাইন্ড দিস ওয়ান, ইটস নর্মাল। তো ওইটাই আমারও সেম থিং, যে কেউ না কেউ এটার সাথে জড়িত। আর এখন কে জড়িত এটা তো আর আপনি পয়েন্টিং আমরা কেউ করতে পারবো না। আমাদের টপ ডিপার্টমেন্টগুলো আছে, টপ অফিসাররা, ওরা ভালো করতে পারবে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, রবিবার রাতে সাতমোড়া ইউনিয়নের নলোয়ারপাড়া গ্রামে মসজিদের মাইকে গরুচোর আসার ঘোষণা দেওয়া হয়। পরে এলাকার লোকজন সেখানে গিয়ে চোর সন্দেহে কাজল মিয়াকে আটক করে গণপিটুনি দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। নিহত কাজল মিয়া কুমিল্লার বাংরা বাজার এলাকার বাসিন্দা। ভারতীয় ব্যবসায়ীদের বৈরী আচরণ, 18টি নির্দিষ্ট পণ্য আমদানি নিষেধাজ্ঞা এবং ভাঙা সড়ক ব্যবস্থার কারণে এক প্রকার অচল হয়েছে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর। এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার, পাশাপাশি কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। যদিও সমস্যা সমাধানের নানা পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। লালমনিরহাট প্রতিনিধি মিলন পাটোয়ারি তথ্য ও চিত্র প্রতিবেদন। 1988 সালে যাত্রা শুরুর 22 বছর পর আমদানি রপ্তানি শুরু হয় লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে। প্রায় প্রতি বছর রাজস্ব লক্ষ্যমাত্রা আদায় ব্যর্থ ভারত ভুটানের সাথে পণ্য বিনিময়ে অন্যতম এই বন্দরটি। সম্প্রতি ভারতীয় ব্যবসায়ীদের বৈরী আচরণ, অনুন্নত অবকাঠামো, ভাঙাচোরা সড়কে অবস্থা এতটাই বেহাল যে ব্যবসায়ীরা চলে যাচ্ছেন ভিন্ন বন্দরে। 6-7 দিন করে দাঁড়া থাকতে লাগে এখানে, পাসিং হয় না, কি হয় না, অনেক কিছু সমস্যা দেখায়। আমাদের যেগুলো পণ্য বন্ধ রয়েছে সেগুলো চালু করলে স্থলবন্দর উন্নয়ন হবে। এছাড়া ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, ক্রাফট পেপার, গুঁড়াদুধ সহ 18টি পণ্যে আমদানি নিষেধাজ্ঞায় এক প্রকার অচল হয়ে পড়ে বন্দরের কার্যক্রম। এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ভুটান থেকে বিনা শুল্কে বাংলাদেশে পাথর আমদানিতে কঠোর নির্দেশনা জারি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ফলে গেল 3 মাস ধরে বন্ধ আমদানি। এতে কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। আমাদের এখানে যে হাজার হাজার শ্রমিক কাজ করে, এখন দেখা যাচ্ছে অনেকে কাজের অভাবে বাড়িতে বসে আছে। এই যে একটা গাড়ি পাইছে, এই গাড়িটা টাকা পাবো 750 টাকা, আছি 9 জন।
70 টাকা করে ভাগ পাবো। 70 টাকাতে 1 কেজি বাইগনের দাম 60 টাকা। তবে বন্দরকে গতিশীল করতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান এই জনপ্রতিনিধি। অলরেডি টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে, এর মধ্যে কাজ হবে। কাজ হলে এটা অবকাঠামোগত উন্নয়ন হবে, কানেক্টিভিটি ডেভেলপ হচ্ছে 4 লেন হয়ে, এবং আমরা ইনশাআল্লাহ এখানে অটোমেশনের ব্যবস্থা করব। এরই মধ্যে বন্দরের উন্নয়নে 600 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কর্মকর্তাদের আশা, যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে আনাগোনা বাড়বে ব্যবসায়ীদের। আমাদের দুদেশীয় দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যদি আমরা এগুলো নিষেধাজ্ঞা উদ্যোগ করতে পারি তাহলে তো ইম্পোর্ট বাড়বে এবং আমাদের রেভিনিউ বাড়বে। জায়গা সংকুলন একটু কম হচ্ছে, জায়গা যখন এটা আমরা একবার করে ফেলছি অলরেডি, 3 সার্কিটের প্রকল্প আমাদের স্টার্ট হবে, ইনশাআল্লাহ আর সমস্যা থাকবে না। বুড়িমারী স্থলবন্দরের সব সমস্যা চিহ্নিত করে স্থায়ী সমাধানের দাবি জানান স্থানীয়রা। নুজহাত রাহনুমা, ৭১। এবার এসএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের জন্য রেকর্ড 13 লাখের বেশি আবেদন পড়েছে। এতে খাতা পুনর্মূল্যায়ন করা প্রায় অসম্ভব জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন দ্রুতই নীতিমালা করা হবে। এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া 2-1 দিনের মধ্যে শুরু হবে বলেও জানান তিনি। এরপর নিয়োগ দেওয়া হবে নতুন শিক্ষক। আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান। আরও জানাচ্ছেন জুলিয়া তানহা। বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন নিয়ে সোমবার রাজধানীর হোটেল শেরাটনে আয়োজন করা হয় কিউএস বাংলাদেশ ফোরাম 2026। এতে অংশ নেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আমরা ইন্টারন্যাশনালাইজেশনের সুযোগটা নিয়ে আমাদের ইউনিভার্সিটিগুলোকে যাতে গ্রো করতে পারি। আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এসএসসিতে এবার রেকর্ড 13 লাখের বেশি খাতা পুনর্মূল্যায়নের আবেদন পড়ার কথা জানিয়ে তিনি বলেন, নীতিমালা না থাকায় শুধু ফেল করা শিক্ষার্থীরাই নয়, জিপিএ 5 পাওয়া ছাত্রছাত্রীরাও আবেদন করেছে। আমরা একটা নীতিমালা তৈরি করব কোন ধরনের খাতাগুলো রি এক্সামিন হতে পারে। আপনি জিপিএ গোল্ডেন প্লাস পাওয়ার পরও আপনি রি এক্সামিন করতে যাচ্ছেন, কারণ মার্ক অলসো অ্যাডেড ইন ইউর ফিউচার এডুকেশনাল স্টেপ যেগুলি নিচ্ছেন। সর্বোচ্চ আবেদন করেছে 12 লাখের উপর হয়ে গেছে। আমরা ওগুলিকে অ্যাড্রেস করব যেগুলি সিভিয়ারলি প্রবলেম। এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া 2-1 দিনের মধ্যে শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, এরপরই নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যারা বিভিন্ন দূর দূরান্তে পোস্টিং রয়েছে সেটা ট্রান্সফারের ব্যবস্থা আমরা আশা করছি আজকালের মধ্যেই সেটা শুরু করতে যাচ্ছি, ট্রান্সফারের বিষয়টা। তারপরে আমরা নিউ রিক্রুটমেন্টের দিকে যাচ্ছি। আমাদের স্কুলে, গভর্নমেন্ট স্কুলে রিক্রুটমেন্ট পিছিয়ে আছে, সেটা যেন আমরা পিএসসির সাথে উই আর কিপ অন কানেক্টিং উইথ দ্যাম, এবং কিছু কিছু করে পাচ্ছি। আমাদের কলেজের শিক্ষক স্বল্পতা রয়েছে, সেটাকেও আমরা অ্যাড্রেস করছি। উচ্চশিক্ষার মান উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি সরকারের 180 দিনে শিক্ষা খাতে নেয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। শিক্ষকদের অবসর ভাতা সারা দেশব্যাপী সকলকে দেওয়া শুরু করেছি। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত নীতিমালা স্থগিত করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করেছেন খুচরা বিক্রেতারা। সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা বিক্রেতাদের বহাল রাখার দাবি জানান তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতারা অভিযোগ করেন, নতুন নীতিমালা কার্যকর হলে হাজারো বিক্রেতার কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। একই সাথে আর্থিক সংকটে পড়ার আশঙ্কা রয়েছে ব্যবসায়ীদের। নীতিমালা প্রণয়নের আগে ব্যবসায়ীদের মতামত নেওয়া হয়নি বলেও অভিযোগ তাদের। তাই কৃষক, সার ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে নীতিমালা পুনর্বিবেচনার দাবি জানান তারা। কৃষি সচিব, কৃষি উপসচিব, কৃষি মন্ত্রী, শেষমেশ কৃষি মন্ত্রী পর্যন্ত আমাদের সাথে কথা খেলাফি করেছেন। ওনারা আমাদের দাওয়ায় রাখছেন যে আমরা দেখব, আপনারা আন্দোলন করবেন না। আমরা বারবার এর গতিতে 4 বার আন্দোলন করেছি। এখন যে আমাদের দাবিটা, আমাদের খুচরা ডিলার বহাল রাখতে হবে। খুচরা ডিলার যদি বহাল না রাখা হয়, আমরা এই ঢাকা প্রেস ক্লাব ছেড়ে আমরা এখান থেকে যাব না। তিস্তা নদের পানির ন্যায্য হিস্সা আদায়ে ভারত বন্ধুত্বের পরিচয় দেবে বলে আশা করেছে সরকার। বুয়েটের একাডেমিক কাউন্সিল ভবনে তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে এই প্রত্যাশার কথা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী এনি। এ সময় তিনি জানান, অনেক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এই প্রকল্প বাস্তবায়ন না করতে পারলে স্থানীয় মানুষ আরও সমস্যার মুখোমুখি হবে জানিয়ে মন্ত্রী বলেন, এই প্রকল্পের জন্য সেরা বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। আগ্রহী বিদেশিদের প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে বলেও জানান এনি।
এর আগে সেমিনারে দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিবুদ্দুলু বলেন, তিস্তা ব্যারেজ তৈরিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রতিশ্রুতি রাখবেন। আমন আবাদের শুরুতে কুষ্টিয়ায় সারের বাড়তি দামের কারণে বিপাকে পড়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, সারের দাম সরকার নির্ধারিত দামের চেয়ে কেজি প্রতি 5 থেকে 9 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। যদিও বাড়তি দাম নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ডিলাররা। শাহিন আলী তথ্য ছবিতে প্রতিবেদন। আমন আবাদের শুরুতেই সারের দামে দিশেহারা ছিলেন কুষ্টিয়ার কৃষকরা। এখনও সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি কেজি 5 থেকে 9 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। ইউরিয়া, টিএসপি ও এমপিও বা পটাশ সারের দাম নিয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চাষিরা। শুধু বাড়তি দামই নয়, অনেক ক্ষেত্রে সময় মতো সার পাওয়াও যাচ্ছে না। এখন ধানে সার দেবো, দেবো, ও দেবো, কিছুই পাইনি আমরা। 4 দিন 5 দিন পর আসো, কিন্তু আমরা 4 দিন পরে গেলে সার আইছিল চলে গেছে, পুরা গেছে। আমরা তার সঠিক মূল্য বুঝতেছি না, সরকার দাম কমাইছে কেনা কমাইছে। কৃষকদের অভিযোগ, ড্রিলারদের কাছে গিয়েও চাহিদা মতো সার মিলছে না। বাধ্য হয়ে বেশি দামে খুচরা বাজার থেকে সার কিনতে হচ্ছে। আর খুচরা বিক্রেতাদের দাবি, সরকার নির্ধারিত ডিলাররাই বেশি দামে সার দিচ্ছেন, যে কারণে তাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। সার পাওয়া যাচ্ছে না, আমরা বিভিন্ন জায়গা থেকে সার নিয়ে এসে আপনাদেরকে দিচ্ছি। তাতে দেখা যাচ্ছে যে আপনার সরকারের রেট অনুযায়ী আপনার 200-300 টাকা পার বস্তাতে আমাদের কাজ বেশি। আমার জোনের মধ্যে না থেকে যদি কেউ সার নিতে আসে, তো সেই ক্ষেত্রে আমি যদি তাকে বেশিতে ধরিও বা, তাহলে তো তার অভিযোগ তো গ্র্যান্ট হবে না বলে আশা করি। তবে কৃষকদের কাছ থেকে বাড়তি দাম নেয়ার অভিযোগ মানতে নারাজ সার ডিলাররা। 20 কেজি সার দরকার, সে কিন্তু পয়সা না নিয়েও যাচ্ছে বা কিছু নিয়ে যাচ্ছে। এবার দোকানদার দেখছে যে আমি 1 বছর বা 6 মাস বা 1 সিজন পরে টাকা পাবো, সে তার মতো 2 টাকা বা 3 টাকা বা 1 টাকা বেশি নিচ্ছে। মতো সার পাওয়া দিতে পারতেছি না আমরা। কৃষকের ব্যবহারটাও এমনিতেও একটু বেশি দিন দিন বেড়ে যাচ্ছে, কিন্তু সেই পরিমাণে আমরা কৃষকদের সার সরবরাহ করতে পারতেছি না। এদিকে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, সার বিক্রি ও দাম নিয়ে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। আমরা এখনই নেমে পড়বো যে আসলে ঘটনাটা কি ঘটছে। আমরা যে ঠিকানা দিনে বললেন, আমরা এখনই নেমে যাবো যে আসলে আমার ডিলাররা বা সাব ডিলাররা কি করছে, এটা আমরা একটু সত্যতা যাচাই করে দেখব। ডিলার, কৃষি বিভাগ ও খুচরা বিক্রেতারা কেউই বাড়তি দামের দায় নিতে চান না, অথচ এর সরাসরি প্রভাব পড়ছে কৃষকের উৎপাদন খরচে। আল ইমরান, ৭১। আইনের তোয়াক্কা না করেই ভরাট হয়ে যাচ্ছে বরিশাল নগরীর 4টি বড় আকারের জলাধার। এর মধ্যে 3টি জলাধার রয়েছে সরকারি প্রতিষ্ঠানের অধীনে, সেখানে সরকারি ভবন নির্মাণ করা হচ্ছে। এছাড়া ব্যক্তি মালিকানা দাবি করে বিক্রির জন্য ভরাট করা হচ্ছে নগরীর জলাধার। বিধান সরকারের প্রতিবেদন। বরিশাল নগরীর বিআরটিসি ডিপোর পাশে 3 একরের বড় জলাশয় ভরাটের কাজ চলছে। এছাড়া টিবি হাসপাতালের পাশের জলাধার, বিআইডব্লিউটিএ এবং শেরেবাংলা মেডিকেল কলেজের জলাশয় ভরাট চলছে ভবন নির্মাণের জন্য। আলী চেয়ারম্যান আমাদের ওয়ারিশ থেকেই এই জমি কিনে ভরাট করতে আছে, হে আবার বিক্রি করছে ফ্লট করে করে। জলাধারটা হলো বিআইডব্লিউটিএ, হ্যাঁ বিআইডব্লিউটিএ আর কি হেরাই আর কি স্থাপনা আস্তে করে ভরাট করবে, তো এদিকে গেছে একটু বেশি ফালাচ্ছে। ওইখানে লেডিস হোস্টেল কাজ চলে, ওই পাইলিংয়ে মাটি যেটা বাড়তি সেইটু আর কি ওইখানে পাশে ফেলাইতেছে। বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী জানান, তারা জলাধারের ভূমির শ্রেণী পরিবর্তনের জন্য আবেদন করেছেন। এছাড়া শেরেবাংলা মেডিকেল কলেজের জলাধার ভরাট হলে নার্সিং কলেজের পরিবেশগত ভারসাম্য নষ্ট হবে বলে জানান এর অধ্যক্ষ। সম্পূর্ণটাই তো আমরা ভরাট করব না, জাস্ট হচ্ছে আপনার এই পাশে কিছু জায়গা, মানে আপনার হচ্ছে 400 ফিট এর মতো জায়গা নিয়ে একটা আবাসন সুযোগ সুবিধা দেওয়ার জন্য। আমাদের একাডেমিক ভবনের সামনে একটা জলাধার থাকলে আলো বাতাস সবকিছু আমরা পরিবেশটা সুন্দর পাই, এবং এখানে শীতের দিনে অতিথি পাখি আসে। এর মধ্যে 2টি জলাধার রক্ষায় সিটি কর্পোরেশন কেবল সাইনবোর্ড টানিয়েই দায়িত্ব সেরেছে। রাতের আধারে ভরাট থেমে নেই। সাথে সাথে আমরা কাজটা বন্ধ করে দিয়ে আসি। বন্ধ করার পরেও তারা দেখা যায় আমরা যখন না থাকি, যে কোনো অবসরে রাতের বেলায়, রাতের গভীর রাতে বেশিরভাগ এগুলো গভীর রাতে কাজগুলো করে। এডে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, ভরাট বন্ধে নোটিশ দেওয়া হয়েছে। অনিয়ম পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জলাধার হিসেবে চিহ্নিত কোনো ভূমি বা জমি রয়েছে বা শ্রেণীতে এটা উল্লেখ রয়েছে, তাদেরকে আমরা নিয়মিত মামলা দায়ের করেন অথবা জেলা প্রশাসনের সহায়তা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
স্বাধীনতার পরও এই নগরীতে 2000-এর উপরে পুকুর ও জলাশয় ছিল। সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত ভবন নির্মাণের ক্ষেত্রে এসব জলাধার একের পর এক ভরাট হয়ে এখন বর্তমানে 2 শতাধিক টিকে আছে। আইনের তোয়াক্কা না করে এখন এসব জলাধার ভরাট হচ্ছে। বিধান সরকার, 71, বরিশাল। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব। এতে উপজেলার 38টি শিক্ষা প্রতিষ্ঠানের 25,000 শিক্ষার্থী অংশ নিচ্ছে। উপজেলা প্রশাসন জানায়, মোবাইলের আসক্তি দূর করতে এবং বই পড়ার আনন্দ ও অভ্যাস গড়ে তুলতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। প্রথম পর্বের পরীক্ষায় 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 14টি নির্বাচিত বইয়ের ওপর পরীক্ষায় অংশ নেয় অন্তত 25,000 পরীক্ষার্থী। এ সময় পরীক্ষার হল ঘুরে থাকেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান সহ উৎসবের সহযোগী সংগঠন শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব ও উত্তরণের কর্মকর্তারা। আমরা যদিও এটিকে উৎসব বলছি, তবুও আমরা সামষ্টিক মতদানের স্বার্থে সবার মধ্য থেকে এই উৎসব মুখর পরিবেশে একটি মতদান গ্রহণ করছি। বই পড়া উৎসবটি মূলত 3টি ভাগে বিভক্ত। প্রথম পর্ব মুকুল, দ্বিতীয় পর্ব ফুল এবং সবশেষে আমরা ফল। মানুষের নিরাপদ পারাপারের জন্য থাকে ফুটওভার ব্রিজ, আর বনের প্রাণীদের জন্য রাখা হয় রোপওয়ে বা উড়াল সেতু। টাঙ্গাইলের মধুপুর শালবনেও এমন 5টি উড়াল সেতু তৈরি হয়েছিল বানর এবং হনুমানের সুরক্ষার জন্য, কিন্তু এগুলো ব্যবহার করছে না প্রাণীগুলো। দর্শনার্থীরা বলছেন, এখনো রাস্তা দিয়েই বানর চলাচল করছে। পরিবেশবিদদের মতে, খাদ্যের সংকট আর প্রকল্প পরিকল্পনার দুর্বলতার কারণেই ব্যর্থ হচ্ছে এই উদ্যোগ। এম এ রাজ্জাকের তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের 3য় বৃহত্তম বনাঞ্চল টাঙ্গাইলের মধুপুরগড়। প্রায় 45,565 একর বনভূমির এই শালবনের ভেতর দিয়ে চলে গেছে ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক। এই সড়কে প্রতিদিন চলে শত শত যানবাহন। এর মধ্যে চলাচল করতে গিয়ে প্রাণ হারায় কিংবা আহত হয় বহু বানর ও হনুমান। প্রাণীদের নিরাপত্তায় তাই বনের 5টি পয়েন্টে নির্মাণ করা হয় রোপওয়ে বা উড়াল সেতু, কিন্তু এগুলোর কোনোটি ব্যবহার করছে না প্রাণীগুলো। বানর পার হয় না, এই হ্যান্ডের দিছে, ওই সামনের দিছে, তারপরে যে কামলা খরচ দিছে, কামলা দেয় কাজ করাইছে, অযথা টাকাগুলো নষ্ট করছে। বনের ভিতরে কি খাবার আছে? কোনো গাছে ফল ফলান্তি নাই, কোনো নেই, গোটা কাটি নাই, তাহলে কি খাবো? রাস্তা দিয়ে মানুষ যে মুড়ি দেয়, বিস্কিট দেয়, কত কলা দেয়, আর যে দেয় এটাই খায়। এ বিষয়ে পরিবেশবিদরা বলছেন, বনভূমিতে পর্যাপ্ত খাদ্যের অভাবেই বানরগুলো মানুষের বাড়িঘরের খুব কাছাকাছি চলে আসে, বিচরণ করে সড়কেও। তাই এক্ষেত্রে খাদ্য সংকট না কাটিয়ে শুধু অবকাঠামো নির্মাণ করলে কোনো ফল হবে না। বন বিভাগ সবসময়ের জন্য মনে করে যে প্রকল্প আসলে আমাদের জন্য কাজ বেড়ে গেল, এবং কাজ বাড়া মানে অর্থ বাড়া, অর্থ বাড়া মানে বাল্ক অ্যামাউন্টকে নিয়ে আসা, এখানে 10 টাকার কাজ 50 টাকায় দেখানো। এগুলো বন বিভাগের দাবি, বনের ভেতরে খাদ্যের কোনো সংকট নেই। মানুষের কাছ থেকে খাবার পাওয়ার অভ্যাস গড়ে ওঠায় বানরগুলো সড়কের কাছে আসে। বানর টুরিস্টের কাছে আসে, টুরিস্টরা খাওয়া দেয় এই কারণে। তো এই আচরণগত এই যে বানর এবং টুরিস্টদের এই যে আচরণগত যে সমস্যাটা, এই সমস্যার কারণেই কিন্তু বানর এখানে আসে। এক সময় প্রায় 62,000 একর জুড়ে বিস্তৃত ছিল মধুপুরের শালবন। দখল, বন উজাড় এবং মানব সৃষ্ট নানা সমস্যায় দিন দিন ছোট হয়ে যাচ্ছে এই বনাঞ্চল। মনিরা কাজরি, 71। চলছে দেশচোখ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।